মৃত্যু আমার দরজায় কড়া নাড়ছে, আমার মন উড়ে যাচ্ছে অনন্তকালের দিকে। এমন আনন্দদায়ক, এমন একটি সমাধিতে, এমন একটি গৌরবময় মুহূর্তে আমি তোমার জন্য কি রেখে যাব? শুধু একটি জিনিস, সেটা হলো আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। 18 এপ্রিল 1930 চট্টগ্রামের পূর্ব বিদ্রোহের দিনটি কখনোই ভুলবে না। তোমার হৃদয়ের মূল অংশে লাল অক্ষরে লেখো দেশপ্রেমিকদের নাম, যারা ভারতের স্বাধীনতার বেদিতে তাদের জীবন উৎসর্গ করেছেন। তাঁর জীবনের এই শেষ উক্তিটি আজও তরুণ প্রজন্মের জন্য একটি মন্ত্র। তিনি হলেন ব্রিটিশ ভারতের প্রখ্যাত বিপ্লবী। 1930-এর চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনসহ বহুবিধ বিপ্লবের অধিনায়ক সূর্য সেন, যিনি সহযোদ্ধাদের কাছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন। আসুন আজকের ভিডিওতে জেনে নিই তার বিপ্লবী জীবনের অজানা অধ্যায়। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। 1894 সালের 22শে মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম রাজমণি সেন ও মাতার নাম শশীবালা দেবী। পিতা রাজমণি সেন পেশায় ছিলেন একজন শিক্ষক। 2 ছেলে ও 4 মেয়ের মধ্যে সূর্য সেন ছিলেন তাদের চতুর্থ সন্তান। শৈশবেই পিতামাতাকে হারানোর পর সূর্য সেন তাঁর কাকা গৌরমণি সেনের কাছে লালিত পালিত হন। তাছাড়াও তাঁর জীবনে স্বামী বিবেকানন্দের গভীর প্রভাব রয়েছে। অনেক ছোট বয়স থেকেই স্বামীজির বাণী ও চিন্তা ধারণাগুলিকে অনুসরণ করতেন সূর্য সেন। দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে সূর্য সেন নোয়াপাড়া উচ্চ ইংরাজি বিদ্যালয়ে ভর্তি হন এবং 8ম শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা করেন। এরপর 1912 সালে তিনি ভর্তি হন ন্যাশনাল হাই স্কুলে। সেখানে এন্ট্রান্স সম্পন্ন করার পর চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 3rd ইয়ারে পড়ার সময় পরীক্ষা চলাকালীন টেবিলে ভুল করে পাঠ্য বই রাখার অপরাধে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি পশ্চিমবঙ্গের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে 1916 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই কলেজের শিক্ষক সতীশচন্দ্র চক্রবর্তী যুগান্তর দলের সদস্য ছিলেন। তিনি সূর্য সেনকে বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ করেন। চট্টগ্রামে ফিরে তিনি গণিতের শিক্ষক হিসাবে ওরিয়েন্টাল স্কুলে যোগ দেন। এক পর্যায়ে তার বড় ভাই শিক্ষক চন্দ্রনাথ সেন ও অন্যান্য আত্মীয়দের বিশেষ অনুরোধে 1919 সালে তিনি চট্টগ্রামের কানুনগোপাড়ার নরেন্দ্রনাথ দত্তের 16 বছরের কন্যা পুষ্প দত্তকে বিয়ে করেন। আত্মীয় স্বজনের চাপে বিয়ে করলেও মাস্টারদার মনে এই ধারণা বলবৎ ছিল যে বিবাহিত জীবন তাকে কর্তব্যভ্রষ্ট করবে এবং আদর্শচ্যুত করবে। স্ত্রীর সঙ্গে একদিনও কথা বলেননি তিনি। বিবাহের 3য় দিনে হিন্দু প্রথা মতে ফুলশয্যা প্রচলিত ছিল। সেদিন তিনি তার বৌদিকে জানান তিনি স্বপ্ন দেখেছেন স্ত্রীর সঙ্গে সহবাসে তার মৃত্যু অনিবার্য। তিনি সেই দিনই গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসেন এবং স্ত্রীর সঙ্গে আর কোনোদিনও দেখা করেননি। এরপর 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি স্বরাজ এনে দেওয়ার জন্য বিপ্লবীদের কাছ থেকে 1 বছর সময় চেয়ে নেন। তৎকালীন বিপ্লবীরা অহিংস নীতিতে বিশ্বাসী না হলেও গান্ধীজির কথায় অনেকেই অহিংস রাজনীতিতে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। এদের ভিতরে সূর্য সেনও ছিলেন। কিন্তু এই গান্ধীজির অহিংস আন্দোলন স্বরাজ আনতে ব্যর্থ হলে বিপ্লবীরা আবার সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেন। অসহযোগ আন্দোলনের সময় স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি একটি জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। এই বিদ্যালয়ে তিনি শিক্ষকতার কাজ শুরু করেন। এর মধ্যে দিয়েই তিনি খ্যাত হন মাস্টারদা নামে। এই বিদ্যালয় পরে তাঁর বিপ্লবী কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। পরে তিনি সুলুক পাহাড় এলাকায় বিপ্লবীদের সদর দপ্তর গড়ে তোলেন। 1923 খ্রিস্টাব্দের 14ই ডিসেম্বর চট্টগ্রাম শহরের বাটালি পাহাড় এলাকায় সরকারি রেলের টাকা লুণ্ঠন করেন। এই লুণ্ঠনে অংশগ্রহণ করেন অনন্ত সিংহ, গণেশ ঘোষ, দেবেন দে ও নির্মল সেন। অম্বিকা চক্রবর্তী ও দলিলুর রহমান রেল ডাকাতির 17,000 টাকা নিয়ে অস্ত্র কেনার জন্য কলকাতায় চলে যান। অনন্ত সিং আর গণেশ ঘোষের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার দেশপ্রিয় জ্যোতির্মোহন সেনগুপ্ত এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন। সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী এই মামলা থেকে ছাড়া পেয়ে যান। গ্রেপ্তার করার পরে বিপ্লবীদের উপর নির্যাতনের কারণে কলকাতা পুলিশ কমিশনার টেগার্টকে হত্যা করার পরিকল্পনা করে বিপ্লবীরা। এই পরিকল্পনার কথা পুলিশ আগে থেকেই জানতে পারে। এই কারণে 25শে অক্টোবর 1924 সালে গ্রেপ্তার হন গণেশ ঘোষ, নির্মল সিং, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং সহ আরও কয়েকজন।
1924 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর চট্টগ্রামের নোয়াপাড়ার অস্ত্র লুণ্ঠনের ঘটনা ঘটে। এই ঘটনায় মাস্টারদার নাম শোনা যায়। এই কারণে 1 নম্বর বেঙ্গল অর্ডিন্যান্স ঘোষণা করে সারা বাংলায় বিপ্লবীদের ব্যাপক হারে গ্রেপ্তার করা হয়। শুধু একটিমাত্র দিন 25শে অক্টোবর তারিখই বাংলার বিভিন্ন জেলা থেকে প্রায় 200 বিপ্লবী কর্মীকে গ্রেপ্তার করা হয়। এই সময় গ্রেপ্তার হন নেতাজি সুভাষচন্দ্র বসু, অনিল বরণ রায় প্রমুখ নেতারাও। চট্টগ্রামের বিপ্লবীরা পুলিশের চোখ ফাঁকি দিতে মাস্টারদা সহ সকলে কলকাতার শোভাবাজারে আশ্রয় নেন। ওই সময় তাঁরা কলকাতার দক্ষিণেশ্বরে বোমা তৈরির প্রশিক্ষণ নিতেন। 1925 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর সেখানে পুলিশ হানা দেয়। সেই সময় সূর্য সেন গায়ের জামা খুলে খালি গায়ে একটি অপরিষ্কার ময়লা গামছা কাঁধে ফেলে চায়ের কেতলি হাতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। পুলিশ তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সাদাসিধাভাবে বলেন বাবু লোকেদের জন্য চা আনতে যাচ্ছেন। পুলিশের দারোগা কিছুক্ষণ জেরা করার পর সন্দেহ করার মতো কিছু না পেয়ে তাকে ছেড়ে দেন। পুলিশকে বারবার ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত 1926 সালের 8ই অক্টোবর সূর্য সেন ও তার সহকর্মীরা কলকাতার ওয়েলিংটন স্ট্রিটে গ্রেপ্তার হন। বন্দী হওয়ার পর তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা হয় মুরারিপুকুর ষড়যন্ত্র মামলা। এই মামলায় 1928 সাল পর্যন্ত 2 বছর তাকে মেদিনীপুর প্রেসিডেন্সি জেল, পুনার রায়রোরা জেল ও বোম্বের রত্নগিরি জেলে কারাবাস করতে হয়। সেখান থেকে যেতে হয় বেলগাঁও জেলে। 1927 সালে নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং মুক্তি পান। 1928 সালের শেষের দিকে তাঁর স্ত্রী পুষ্পকুন্তলার অসুস্থতার খবর পেয়ে সূর্য সেন তাঁকে দেখতে আসার অনুমতি প্রার্থনা করেন। এই আবেদন মঞ্জুর করা হলে তিনি জেল থেকে ছাড়া পান, কিন্তু তাকে নজরবন্দি রাখা হয়। বাড়ি পৌঁছানোর দিন তাঁর স্ত্রী পুষ্পকুন্তলা মৃত্যুবরণ করেন। এরপর টাইফয়েডে আক্রান্ত হয়ে তিনি 3 মাস শয্যাশায়ী ছিলেন। এই সময় একজন ইংরেজ ম্যাজিস্ট্রেট রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জন্য পরামর্শ দেন এবং এর বিনিময়ে সংসারের খরচ ব্রিটিশ সরকার চালাবে বলে জানানো হয়। সূর্য সেন এর কোনো উত্তর দেননি। অপরদিকে সূর্য সেনের দাদা চন্দ্রনাথ সেন বিষয়টি বিবেচনা করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সময় চেয়ে নেন। এরপর একদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যান এবং কিছুদিন আত্মগোপন করে থাকেন সূর্য সেন। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে ফিরে আসেন তিনি। এই সময় পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত নামক 2 নারী বিপ্লবীর সাথে পরিচিত হন। প্রথম দিকে দলে তিনি নারী সদস্য নেয়ার পক্ষে ছিলেন না। পরে পূর্ণেন্দু দস্তিদারের বিশেষ অনুরোধে এদের সদস্য হিসাবে গ্রহণ করেন। এরপর তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য পরিকল্পনা করতে থাকেন। এর চূড়ান্ত রূপ লাভ করে 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল। মোট 65 জন যোদ্ধা নিয়ে প্রায় রাত 10টার দিকে আক্রমণ করে চট্টগ্রাম পুলিশ লাইনে অবস্থিত অস্ত্রাগার দখল করে নেন। এই সময় তাঁদের পরনে ছিল সেনাবাহিনীর পোশাক। তারা ব্যবহার করেছিলেন কয়েকটি রিভলভার এবং সাধারণ বন্দুক। অস্ত্রাগার ভেঙে তারা মাস্কেটরি রাইফেল, রিভলভার এবং কার্তুজ লাভ করেন। এই আক্রমণের শুরুতেই তাঁরা টেলিফোন লাইন কেটে দিয়েছিলেন। ফলে আক্রমণের সময় ব্রিটিশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শহরের অন্য প্রান্তের সৈন্যদের কাছে এই আক্রমণের যথার্থ সংবাদ পাঠাতে ব্যর্থ হয়। এই সময় বিপ্লবীরা এত দ্রুত আক্রমণ করে অস্ত্রাগার দখল করে নেয় যে সার্জেন্ট ব্লেকবার্ন, কলন, সার্জেন্ট মেজর ফেরেল সহ অনেক অফিসার প্রতিরোধ করার আগেই মৃত্যুবরণ করেন। পরিকল্পনা অনুযায়ী গণেশ ঘোষের নেতৃত্বে একদল বিপ্লবী পুলিশ অস্ত্রাগারের এবং লোকনাথ বাউলের নেতৃত্বে 10 জনের একটি দল সাহায্যকারী বাহিনীর অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এই দুঃসাহসী কাজের পরিকল্পনা ও নেতৃত্বে ছিলেন বিপ্লবের স্বপ্নপুরুষ মাস্টারদা সূর্য সেন। এতে ব্রিটিশ শাসনের প্রায় 150 বছরের গৌরব ধুলোয় মিশে যায়। বিপ্লবীদের কাছে ব্রিটিশ আর্মি পরাজিত হয় এবং পিছু হটে। সফল অভিযানের পর বিপ্লবী দলটি পুলিশ অস্ত্রাগারে সমবেত হয়ে মাস্টারদা সূর্য সেনকে মিলিটারি স্যালুট প্রদান করে। আর এ সময় সূর্য সেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অস্থায়ী বিপ্লবী সরকার ঘোষণা করেন। এখানে যুদ্ধের উপযোগী প্রচুর রাইফেল এবং সেই সময়ের বিখ্যাত স্বয়ংক্রিয় মেশিন গান বা লুইস গান দখল করলেও তার গুলি থেকে তারা বঞ্চিত হলো। কারণ বিপ্লবীরা জানতো না অস্ত্র এবং তার গুলি এক স্থানে রাখা হয় না। ফলে এই আক্রমণ সফলতার প্রান্তে এসেও সফল হলো না। বিপ্লবীরা অস্ত্রাগার থেকে যথাসম্ভব নিজেদের জন্য অস্ত্র সংগ্রহ করলো এবং পরে অস্ত্রাগারগুলোতে আগুন ধরিয়ে দিল। এই সময় শহরের অপর প্রান্ত থেকে কিছু ব্রিটিশ সৈন্য বিভ্রান্তি অবস্থার মধ্যে থেকেও ডবল মুরিং জেটিতে রক্ষিত একমাত্র লুইস থেকে গুলিবর্ষণ শুরু করেছিল। বিপ্লবীরা জানতো লুইস গানের বিরুদ্ধে তারা যুদ্ধে পারবে না। এই আক্রমণের সময় রাত্রের অন্ধকারে অনন্ত সিং, গণেশ ঘোষ, আনন্দগুপ্ত, জীবন ঘোষাল মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। বাকি সদস্যদের নিয়ে সূর্য সেন সুলুক পাহাড়ে আশ্রয় নিলেন। 19 এপ্রিল সারাদিন এই পাহাড়ে কাটিয়ে পরে ফতেয়াবাদে আশ্রয় নেন।
সেখান থেকে সূর্যসেন বাকিদের নিয়ে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। 22 এপ্রিল বিকেলে ট্রেনযোগে আগত ব্রিটিশ বাহিনী জালালাবাদ পাহাড়ে অভিযান শুরু করে। ব্রিটিশ সৈন্যরা জালালাবাদ পাহাড়ের দিকে অগ্রসর হতে থাকলে সূর্যসেন তাঁর দলবল নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন এবং এই যুদ্ধের অধিনায়ক হিসাবে লোকনাথকে নিয়োগ করে দেন। সৈন্যরা পাহাড় বেয়ে উঠে আসার সময় বিপ্লবীরা আক্রমণ চালায়। এই আক্রমণে ব্রিটিশ সৈন্যরা পিছিয়ে যায়। পরে পূর্ব দিকের একটি পাহাড়ে ব্রিটিশ সৈন্যরা ভাইকার মেশিনগান স্থাপন করতে সক্ষম হয়। জালালাবাদ যুদ্ধে প্রথম শহীদ হন 14 বছর বয়সী টেগরা বল। এরপর আগে পরে একে একে বিপ্লবীরা যুদ্ধে প্রাণ হারাতে থাকেন। জালালাবাদ যুদ্ধে শহীদ হন মোট 11 জন বিপ্লবী। এরা হলেন টেগরা বল, নরেশ রায়, ত্রিপুরা সেন, বিধু ভট্টাচার্য, মতি কানুনগো, প্রভাস বল, শশাঙ্ক দত্ত, নির্মল লালা, যতীন দাস, মধু দত্ত ও পুলিন ঘোষ। প্রথম দিনের যুদ্ধে ব্রিটিশ বাহিনী জালালাবাদ পাহাড় দখল করতে পারেনি। তবে অবশিষ্ট বিপ্লবীদের নিয়ে সূর্যসেন রাতের অন্ধকারে জালালাবাদ পাহাড় ত্যাগ করেন। এই সময় আহত বিনোদ বিহারী চৌধুরী ও বিনোদ দত্তকে বহন করে অজ্ঞাত পথে পা বাড়ান। এই যুদ্ধের পর অবশিষ্ট বিদ্রোহীরা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পাহাড় থেকে নামার পর অগ্রগামী দলে থাকা লোকনাথ বল ও তার সঙ্গীরা অন্ধকারে হারিয়ে যান। ফলে অগ্রগামী দল থেকে বিচ্ছিন্ন হয়ে সূর্যসেন কোয়েপাড়ার বিনয় সেনের বাড়িতে আশ্রয় নেন। এই সময় তার সাথে ছিল অপর বিপ্লবী নির্মল সেন। এরপর মে মাসের প্রথম দিকে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা করেন দলের সদস্যরা। সূর্যসেন প্রথমে এই আক্রমণ করা থেকে সবাইকে বিরত থাকতে বলেন, কিন্তু দলের অত্যুৎসাহী সদস্যদের চাপে তিনি অনুমতি দেন। অবশেষে 5ই মে সূর্যসেনের অনুমতি নিয়ে আক্রমণের উদ্দেশ্যে একদল বিপ্লবী যান, কিন্তু চারিদিকে সশস্ত্র সৈন্যের আধিক্য দেখে তারা আর আক্রমণ করেননি। অপরদিকে 1931 সালের এপ্রিল মাসে এক বিশেষ আদালতে রাজদ্রোহ মামলায় অভিযুক্ত 32 জন বন্দীর বিচার আরম্ভ হয়। সূর্যসেন মাইন ব্যবহার করে জেলের প্রাচীর উড়িয়ে দিয়ে বন্দীদের মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন। একই সাথে তিনি আদালত ভবন ধ্বংস করার উদ্যোগ নেন। এ পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কল্পনা দত্ত। শেষ মুহূর্তে সর্বশেষ মাইনটি বসানোর সময় পুলিশের নজর পড়ে যাওয়ায় গোটা পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সূর্যসেনের দলের অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু সূর্যসেন ধরাছোঁয়ার বাইরে থেকে গেলেন। এরই ভেতরে 13 জুন পটিয়ার ধলঘাটে সাবিত্রী দেবীর বাড়িতে বিপ্লবীরা মিলিত হন। সেই বাড়িতে তখন ছিলেন সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং অপূর্ব সেন। সেখানে আচম্বিতে গুর্খা সৈন্য নিয়ে হানা দেয় ক্যাপ্টেন ক্যামেরন। প্রীতিলতা ওয়াদ্দেদারের ডায়েরি থেকে জানা যায় আক্রমণের শুরুতেই ক্যামেরন নির্মল সেনের গুলিতে আহত হয়। এরপর আরও কিছুক্ষণ উভয় পক্ষের ভিতর গুলি চলে। এক পর্যায়ে নির্মল সেন মৃত্যুবরণ করেন। পরে প্রীতিলতা ও অপূর্ব সেনকে নিয়ে সূর্যসেন সন্তর্পণে এই বাড়ি ত্যাগ করেন। এই সময় সৈন্যদের গুলিতে অপূর্ব সেন মৃত্যুবরণ করেন। এরপর সূর্যসেন চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা করেন। এই অভিযানের দায়িত্ব দেওয়া হলো প্রীতিলতা ওয়াদ্দেদারকে। 1932 সালে 24শে সেপ্টেম্বর রাতে আক্রমণ করা হলো ইউরোপিয়ান ক্লাব। সফল আক্রমণ শেষে ফেরার পথে এক ইংরেজ অফিসারের গুলিতে প্রীতিলতা আহত হলেন। ধরা না দেবার প্রত্যয়ের সঙ্গে রাখা সাইনাইড বিষ পান করে তিনি আত্মাহুতি দিলেন। ভারতের মুক্তি সংগ্রামের প্রথম নারী শহীদের নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় সশস্ত্র যুদ্ধে পরাজিত হওয়ার পর ইংরেজ সরকার সূর্যসেনকে ধরিয়ে দেওয়ার জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করে। ঘোষণাটি বঙ্গদেশীয় পুলিশ বিভাগের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের অনুমতিক্রমে প্রচারিত হয়েছিল। 1933 সালে এক বাড়িতে গোপনে অবস্থানের সময় প্রতিবেশী নেত্র সেনের বিশ্বাসঘাতকতায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। পরবর্তীতে মাস্টারদাকে ধরিয়ে দেওয়ার পুরস্কারের টাকা দিয়ে বিশাল আকৃতির মাছ কিনে বাড়িতে রান্না করে খাওয়ার সময় সেই মাছের মাথার পাশেই নেত্র সেনের খণ্ডিত মস্তক পড়ে। মাস্টারদাকে ধরিয়ে দেওয়ার দণ্ড এইভাবেই ভোগ করতে হয় বিশ্বাসঘাতক নেত্র সেনকে। 1933 সালের মার্চে বিপ্লবীরা জেল থেকে সূর্যসেনকে মুক্ত করার জন্য কয়েকবার চেষ্টা চালায়। প্রতিবারেই ফাঁস হয়ে যায় তাদের গোপন পরিকল্পনা। সূর্যসেন, তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্তকে বিচারের জন্য ইন্ডিয়ান পিনাল কোডের 121/121A ধারা অনুযায়ী স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়। 1933 সালে সূর্যসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনাল সূর্যসেনকে 121 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ডে দণ্ডিত করে। ওই একই ধারায় তারকেশ্বর দস্তিদারেরও প্রাণদণ্ডের আদেশ হয়। কুমারী কল্পনা দত্তকে ভারতীয় দণ্ডবিধি 121 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সূর্যসেনকে কন্ডেম সেলে কড়া পাহারায় নির্জন কুঠিতে রাখা হতো।
মৃত্যুর আগে জেলে আটক বিপ্লবী কালীকিঙ্করদের কাছে সূর্যসেন পেন্সিলে লেখা একটি বার্তা পাঠান। ধরে নেওয়া হয় এটি জীবদ্দশায় মাস্টারদার শেষ চিঠি। সে বার্তায় তিনি লেখেন, আমার শেষ বাণী, আদর্শ ও একতা। তাঁর ভাষায়, ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো। 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারিতে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের লাশ তাঁদের আত্মীয় স্বজনদের হাতে হস্তান্তর করা হয়নি এবং ধর্মীয় নিয়ম অনুযায়ী পোড়ানোও হয়নি। ফাঁসির পর লাশ দুটো জেলখানা থেকে ট্রাকে করে তৎকালীন 4 নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহের বুকে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর সংলগ্ন কোনো এক স্থানে ফেলে দেওয়া হয়। অস্তমিত হয় বীরত্বের মহান সূর্য, যিনি রচনা করে গেছেন এমন ইতিহাস যা চিরদিন বাঙালির শৌর্য আর গৌরবের প্রমাণ হয়ে জ্বলজ্বল করবে বিশ্ববাসীর কাছে। পীড়িত মানুষের অন্তরে মাস্টারদা সূর্যসেন চিরজীবী হন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।